আজ হাজির হয়েছি বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা পর্ব 2 নিয়ে। প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম, দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো বাপ্পি মাহমুদের পরিবারের কথোপকথন। বাপ্পি মাহমুদের মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পরিবারের সবার সাথে কি কথা বলেছিল, কি করেছিল, সেই বর্ণনা নিয়ে আজকে এই দ্বিতীয় পর্ব সাজিয়েছি আমরা পপুলার বিডি নিউজে। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বাপ্পি মাহমুদের বাবা হাজী মোহাম্মদ সেলিম মিয়া এবং তাদের ম্যানেজার গৌতম, এই দুজনের মধ্যে কথোপকথন নিয়ে যেই 4টি পয়েন্টের বিষয় আপনাদেরকে তুলে ধরেছিলাম, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বাপ্পি মাহমুদের বাবা হাজী সেলিমের সাথে। তার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, সেদিন যেদিন নিখোঁজ হয়েছিল বাপ্পি মাহমুদ, সেদিন গৌতমের ফোন পাওয়ার পর কেন তিনি বলেছিলেন যে সেদিকে না যাওয়ার জন্য এবং মুঠোফোন বন্ধ রাখার জন্য। আর সেই উত্তরে হাজী সেলিম বাপ্পি মাহমুদের বাবা আমাদেরকে যা জানিয়েছে আমরা তা তুলে ধরার চেষ্টা। 8ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি এই বাপ্পি মাহমুদ তার নিজস্ব ফেসবুক আইডিতে 2টি স্ট্যাটাস দিয়েছে, আর সেখানে সে যেই তথ্য উপস্থাপন করেছে আমরা আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার বাপ্পি মাহমুদ তার এই ব্যক্তিগত ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন, হাজীগঞ্জে একটি দল ভুয়া ডিবি পোশাক পরে অপকর্ম করে আসছে, এদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। তার একদিন আগে তার একই সামাজিক যোগাযোগ মাধ্যমে সে উল্লেখ করেছে, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশায় খুঁজতেই থাকো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়েছ। দর্শক, এই 2টি স্ট্যাটাস নিয়ে আমরা রিসার্চ করার আমি এমন সময় দেখেছি, আমি পরে তার মেসেঞ্জারে ঠিকই নক করছি, কিন্তু সেটা দেখার তো আর তার সুযোগ হয়নি। কিন্তু ওটা তো এর মাঝখানে তো 11 তারিখের পরে তো সে 19 তারিখ পর্যন্ত বাসায় ছিল। এর মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছে না না না, মানুষের এবং পরিবারের কাছে তুলে ধরবেন। দর্শক, আমরা এই ধারাবাহিক 5 পর্বের আজকে যে পরিবারের সাথে কথা বলেছি সেই বিষয়গুলো তুলে ধরছি আপনাদের কাছে। বাপ্পি মাহমুদের মায়ের সাথে আমি তো আসলাম মাগরিবের আগে দিয়া নানু বাড়ি থেকে। বাবা মনে নামাজ পড়তে গেছে বাজার, আমার সাথে তো দেখা হয়নি। তখন ও হাঁটতেছে, আমার ছোট মেয়ের হাত ধরে ও টাইনা ওদিকে হাসতে হাসতে আমার মেয়ের রুমের দিকে যাইতেছে, আর বলছি দেখতো আমি লম্বা না তুই লম্বা। এই 2 ভাই বোনে হাসাহাসি করলো, হাসাহাসি করে পরে কি করলো, আমার কাছে আইসা কতক্ষণ দাঁড়িয়ে রইলো, দাঁড়িয়ে থাইকা বাবা যখন আসলো বাবার সাথে যা দেখা করলো, যাই বলে যে বাবা কোথায় গেছো তুমি? বলে যে আমি তো নামাজ পড়তে গেছি বাবা। বলে যে আমাদের হিসাবগুলো কি সব শেষ বাবা? বলে যে হ্যাঁ বাবা হিসাবগুলি শেষ। এটা বলে ও কি করলো দেখলাম, ওই রুমের থেকে এখানে এসে বসলো, এই সোফাটাতে ও বসায়। পরে ওর বাবা আবার ওয়াশরুমে গেল, আয়সা বলে আমাকে একটু জুতাগুলি দাও তুমি। আমি এসে দেখি এখানে বসে রয়েছে। আমি ওরে বললাম তুমি কি ভাত খাবা? বলে যে না আমি খাবো না, তোমরা খেয়ে ফেলো। তো আমি আগে বাপ্পির ভাতটা রেডি করছি, রেডি কইরা ও যখন আমার বললো যে আমার জুতাগুলো, আমি ভাবলাম যে তুমি তো সামনে মনে রাখি আসছো। আয়সা দিয়ে বসে রয়েছে, দেখি যে ওর পায়ে ওর বাবার জুতা আর ওরগুলা এখানে। তো আমি বললাম যে বাবার জুতাগুলি দাও, তুমি ওগুলা পড়ো। এটা বলে আমি ভিতরে চলে গেছি। চলে গিয়া ওই ভাতটা যে রেডি করছে বউরে বলতেছি তিনি তরকারিটা নিয়ে আসো। তিনি এই ফাঁকি দেখে করলো, ও ইয়েতে গেল, ওই যে বাথরুমে গেল ছোট মেয়েটারে নিয়ে। আমি আমার ছেলেরা বললাম যে আরিফ তুমি একটু পিছনে যাও, তো পিছনে যে মুরগির ঘরগুলো লাগে তালা লাগিয়ে দিয়ে আসো আর গেটও লাগিয়ে দিয়ে আসো, যেহেতু আমাদের হিসাব চলে আসছে বাসায়, কামও ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ও যে এখানে আছে আমি জানি যে ও এইখানেই আছে, কারণ ও তো আমাকে না বললে কখনো কোথাও যায় না। আমার বাসাতে একটা পা দিতে হলে আগে বলবে যে আম্মু আমি একটু বাইরে যাই, তুমি একটু গেটটা লাগিয়ে দাও, কলেজ গেটটা লাগিয়ে দাও, এটা বলে বেরো। কিন্তু ওই দিন ও আমার কিছুই বললো না, কিছু না বইলা আমি জানি না যে ও কেন ঘর থেকে বেরোলো, এত রাতে কখনো বের হয় না। আর
ওর ওর সব কিছু রুমে পড়ে রইলো, সে জ্যাকেট নেয় নাই, প্যান্টটা চেঞ্জ করে নাই, বের হইলে সেগুলো চেঞ্জ করে, সব সময় চেঞ্জ করে। মানি ব্যাগটাও আমার ইয়েতে ছিল, ডয়ারে ছিল, ওটাও ওদের নেই। বাড়ির কি সিসি ক্যামেরা আছে? আমাদের হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা আছে। ও আবার বের হওয়ার সময় কি কেউ সাথে ছিল কিনা নিচে এরকম? সাথে নিচে কেউ ছিল না, ওটা সিসি ক্যামেরাতে দেখা যায় না যে কেউ ওর কাছে আছে, না না কেউ ছিল না। তবে ও যখন নাকি বেরিয়ে গেল, ওর বাবা ফোন দিল আমার ম্যানেজারকে ফোন দিয়ে বললো যে ইমরান সাহেব বাপ্পি কি সামনে গেছে? বলে যে হ্যাঁ ভাই, বাপ্পি তো সামনে, আঙ্কেলের সামনে আসছিল, আমার থেকে 2টা 5 টাকা নোট চাইছিল, 5 টাকা 5 টাকা 10 টাকা চাইছিল। আমি বললাম যে আঙ্কেল ওর এখানে একটু ওয়েট হয়েছে, এখানে মনে একটু লেট হয়েছে ওর। পরে দিয়ে বলতেছে যে ওই ভাই বলতেছে যে বাপ্পি আঙ্কেল 5 টাকার নোট তো নেই, তাহলে আপনি 10 টাকা, তো 10 টাকা দিল, 10 টাকা দিয়ে সে চলে গেল। এই ওর কথা শেষ। পরে আমি বললাম যে তার কয়েক মিনিট কতক্ষণ পরে জানি, তার মাঝে আমি আবার ফোন দিছি ওরে, ফোন দেওয়ার পরে রিং বাজতেছে, 3বার ফোন দিছি আমি, রিং বাজতেছে কিন্তু ফোনটা সে উঠাইতেছে না। পরে কিছুক্ষণ পরে গৌতম ফোন দিল, ফোন দিতে বলছে আঙ্কেল বাপ্পি আঙ্কেল তো এখানে আসছে, কি বললো ওরা কি বাবু বলে মনে হয়, বাবুর দোকানে এসে আমার খোঁজ করছে। তো বাপ্পি কিন্তু মাঝে মাঝে একটু রাগ হয়, ওর কিন্তু হিসাবে কিন্তু অনেক পড়া, একটু হিসাবে একটু ওরা ব্যতিক্রম করলেও কিন্তু ধরতে পারে, তো রাগ হয়। এ কি করলো, বললো যে গৌতম তুই ফোনটা বন্ধ রাখ, ভাবছে এত রাত্রে ফোলাটা যায় হয়তো ধমক টমক দিতে পারে, এই জন্য বলছে যে ফোনটা একটু বন্ধ রাখ। এই কথা কিন্তু শেষ, এই কথা শেষ। এখন এই বাপ্পির হত্যার পিছনে মানে কাউকে দায়ী করছেন কিভাবে? আমি যেহেতু দেখি না, আমি যদি দেখতাম, যদি তার ফোন বাজতো তাইলে না ভাবতাম যে কেউ ওকে ফোন করে নিছে, কিন্তু রাস্তা যাওয়ার পর কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না। যখন সে আমার বাসার থেকে যখন চলেই গেল, তখন হয়তো বা সে বাজারের দিকে মুভ করছে, না হয়তো সে 10 টাকা নিত না, নাকি অন্য কোথাও চিন্তা করে তো সে হয়তো ভাবতো যে আরো টাকা দরকার, কিন্তু সে বাজারও যাবে, চলে আসবে। কিন্তু এর মাঝে কি হয়েছে আমি আর বলতে পারবো না, যেহেতু সংবাদটা পাইছি ওই পারে গেছে। এখন আপনি প্রশাসনের কাছে কি চান? আমি প্রশাসনের কাছে একটাই চাই, আমার ছেলে তো চলেই গেছে, আমি ওই যে যারা এই কাজটা করছে ওদেরকে আমি দেখতে চাই, এবং আমি ওদের বিচার চাই। আমার তো গেছি, আর প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, আমার এই বিচারটা যেন একটা সুস্থ বিচার করে। দর্শক, এবার আমরা আপনাদেরকে জানাবো বাপ্পি মাহমুদের ভাই মোহাম্মদ আরিফ, তিনি এই ভাই হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিটা নিয়ে পপুলার বিডি নিউজকে যা বলেছেন তা তুলে ধরা হলো। তোমার ভাইকে কারা হত্যা করতে পারে এরকম কোনো ধারণা আছে কিনা? জি না, আমি সঠিক কিছু বলতে পারবো না। এখন তোমরা প্রশাসনের কাছে কি চাও? দেখলাম 2 ভাই বোন সমান সমান, তখন ভাই বললো হাসতে হাসতে, বললো যে আজকে সেই ভাবলেই আমরা। দর্শক, বলে রাখছি যে এই বাপ্পি মাহমুদ গত 1.5 থেকে 2 বছর ধরে তার পরিবারের সবাইকে একটি ভয়ের কথা বলতো, এবং তার বাবাকে সে নিরিবিলিও জানিয়েছেন যে বাবা আমাদের অনেক শত্রু। দর্শক, এই বাপ্পি মাহমুদের মনের ভিতরে কি এমন শত্রু এবং ভয় কাজ করেছিল বাবা এবং তার পরিবার সবাই জানতে চান। যেই ছেলে পরিবারের সবাইকে সচেতন করত এবং পরিবারকে একটি ভয়ের কথা জানাতো, শত্রুদের কথা জানাতো, সেই ছেলে কিভাবে আগে হারিয়ে গেল। বাপ্পি মাহমুদের বাবা তার বড় ছেলেকে হারিয়ে এখন ও বলতো না বাবা, আমাদেরকে মানুষ কিছু কিছু আমাদেরকে অনেকে হিংসা করে। এবার বাবা, হিংসা এক জিনিস, শত্রু আরেক জিনিস। কিন্তু তারপর আমি তার ভিতরে অনেক চেষ্টা করছি যে তার থেকে আদায় করার জন্য, যে আসলে তুমি কি, এমনকি আমার বৌমা, আমার নাতি নাতনি সহ আমরা গোটা পরিবারটা একটা শান্তিপূর্ণ পরিবার এবং সুখী পরিবার হিসাবে। মাহমুদের মৃত্যু পিছনের কথা ধারাবাহিক 5 পর্বের 2য় পর্বে আমরা আপনাদেরকে তাদের পরিবারের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বাপ্পি মাহমুদ তার কর্মজীবনে বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা আর স্বল্প সংখ্যক বন্ধু বান্ধবদের সাথে তার বিচরণ ছিল। সদালাপি মিষ্টি হাসি এই বাপ্পি মাহমুদকে হারিয়ে এই সমাজ ব্যবস্থা
যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। সবার ভিতরে একটি কাজ করছে যে বাপ্পি মাহমুদ কিভাবে তার প্রাণ হারালো, সেই অনুসন্ধানে খুঁজছে প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। দর্শক, এই বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা তৃতীয় পর্বে আপনাদেরকে আমরা জানাতে চাই। বাপ্পি মাহমুদ যেই নিখোঁজের পর যে গৌতমের বাড়ির সামনে গিয়েছিল, সেই প্রত্যক্ষদর্শীরা কি দেখেছিল, কে কোন অবস্থায় ছিল, এবং যে গৌতমের বাবা গণেশ তিনি কি করেছিল, কি উত্তর দিয়েছিল, সেই নানান জল্পনা কল্পনার বিষয়গুলো নিয়ে আমরা তৈরি করেছি তৃতীয় পর্ব। প্রতিদিন রাত 9টায় এই ধারাবাহিক পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মনিরুজ্জামান বাবলু। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন, পরামর্শ দিবেন সেই প্রত্যাশা।